ওয়েলকাম টু তমালদাস এডুকেয়ার। দেখো, আজকে আমরা যেটা জানব যে একটা রাসায়নিক সমীকরণ থেকে তার ভর সংক্রান্ত, তার আয়তন সংক্রান্ত এই সমস্ত গণনাগুলো জানব। এই সমস্ত গণনাগুলোকে ইংরাজিতে একটা কথাই বলে স্টয়সিওমেট্রি। আর এটাকে বাংলাও সেই স্টয়সিওমেট্রি কথাটা যে বাংলা অক্ষরে লেখা হয়, তা এই স্টয়সিওমেট্রি বলতে যে একটা রাসায়নিক সমীকরণ লেখা হবে, সেই সমীকরণের তাদের যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, তাদের বিভিন্ন আয়তন, আয়তনের সম্পর্ক, তাদের ভরের সম্পর্ক, সেইগুলোকে আমরা লিখব। তো সেগুলো আমরা জানব। তো সেই স্টয়সিওমেট্রি এই ক্যালকুলেশন, স্টয়সিওমেট্রিক আমরা লিখি স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনস। আচ্ছা, যেমন ধরো একটা রাসায়নিক স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন তিনটে রকমের আমরা পাই। আমরা এখানের মধ্যে একটা হচ্ছে ভর সংক্রান্ত, ভর আয়তন সংক্রান্ত, আয়তন সংক্রান্ত। এই তিন ধরনের স্টয়কিওমেট্রিক আলোচনা আমরা পাই। তো দেখো, একটা প্রথমে আমাদের যেটা ক্রাইটেরিয়া, যে একটা যে সমীকরণের আমরা স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন করতে যাচ্ছি, সেই সমীকরণটাকে আগে ব্যালেন্সড করতে হবে। আমি একটা সমীকরণ বলি। দেখো, মিথেনের দহন হচ্ছে, মিথেন গ্যাস প্লাস O2 গ্যাস, CO2 গ্যাস প্লাস H2O গ্যাস। এই যখন বাষ্পীয় অবস্থায় থাকবে, যখন তৈরি হবে তখন বাষ্প অবস্থায় থাকবে, স্টিম আকারে থাকবে, তাই গ্যাস হলো। তো এটাকে যদি ব্যালেন্স করি, তাহলে এখানে আমাকে 4টে হাইড্রোজেন, এখানে 2 দিতে হলো, অক্সিজেন দুটো চারটে, তাই এখানে 2 দিলাম। এই একটা স্টয়কিওমেট্রিক, এই যে আমি সমীকরণটা লিখেছি, সেটা স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনের আঙ্গিকে আমরা কি কি জানতে পারছি। 1 নম্বর যেটা জানতে পারছি, দেখো এখানে 1 মোল CH4 গ্যাস 2 মোল O2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। আচ্ছা, এইটার সম্বন্ধে সকলেই তো আমরা জানি যে প্রথমে এইটা যেটা আছে বিক্রিয়ক পদার্থ, আর এটা বিক্রিয়াজাত, এই দিকটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। তো বিক্রিয়ক পদার্থের 1 মোল CH4 গ্যাস 2 মোল H2 গ্যাস, দুইটা কি পাচ্ছি। আচ্ছা, এইখানে বলে এগুলোকে এই যে সামনে 2, এইখানে সামনে 2, একটা অন্য কালি দিয়ে দেখি, সেইগুলোকে বলে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সহগ। আমরা যেটা সহগ বলি, দেখবে আমরা বীজগণিতের যে এক্সপ্রেশন, সেই বীজগণিতের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা সহগ বলি। তো এইগুলো হচ্ছে স্টয়কিওমেট্রিক সহগ। সেইগুলো আসলে মোল সংখ্যাকে বোঝায়। যদি সবগুলো কি আমরা মোল সংখ্যায় চিনতে চাই, তাহলে মোল সংখ্যা বোঝাবে, না হলে ওগুলো অনুসংখ্যা বোঝাবে। সেই হিসেবে 1 মোল CH4 গ্যাস 2 মোল O2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল CO2 গ্যাস এবং 2 মোল H2O গ্যাস উৎপন্ন করে। এটি জানতে পারলাম। 2 নম্বর জানতে পারি কি, যদি আমরা মলিকিউল আকারে বলি, তাহলে একটি CH4 গ্যাসের মলিকিউল থেকে 2টি অক্সিজেনের গ্যাসের মলিকিউল বিক্রিয়া করে এখানে একটি CO2 এর গ্যাস মলিকিউল
আর 2টি H2O গ্যাস মলিকুল উৎপন্ন হচ্ছে। 3 নম্বর যে জানতে পারি এদের ভর, এদের আণবিক ভর কত? এটা কার্বন 12, হাইড্রোজেন 16, তাহলে 16 গ্রাম CH4 গ্যাস, এটা কত? 2 অণু H2, তারপর 2 অণু অক্সিজেন, তার মানে 32 × 64 গ্রাম, 2 × 32 গ্রাম O2 গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করছে, এটা কত? 44 গ্রাম, 44 গ্রাম CO2 গ্যাস। আর এটা H2, এটা কত? 2 আর 16 18, তাহলে 18, 2 × 18 গ্রাম এটা H2O গ্যাস উৎপন্ন করছে। এটা গেল 3 নম্বর পেলাম। 4 নম্বর, সবগুলোই গ্যাসীয় হওয়ার জন্য এদের একটা এসটিপিতে একটা নির্দিষ্ট আয়তন আছে। সেই নির্দিষ্ট এসটিপিতে আয়তনটা আমরা বলতে পারি এসটিপিতে এটা দেখো 1 মোল, তাই এটা 22.4 লিটার, 4 লিটার CH4 গ্যাস এর সাথে বিক্রিয়া করছে 2 × 22.4 লিটার O2 গ্যাস বিক্রিয়া করে 22.4 লিটার CO2 গ্যাস এবং 2 × 22.4 লিটার H2O গ্যাস উৎপন্ন করছে। এই সমস্ত তথ্যগুলো আমরা একটা আমাদের স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনের জন্য এই সমস্ত তথ্যগুলো আমরা একটা ইকুয়েশন থেকে, সমীকরণ থেকে পাচ্ছি। তার মানে এখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা পাচ্ছি কি মোল সংখ্যা, যেটা আমাদের লাগবে মলিকিউল সংখ্যা, এরকম আমরা এতে কনভার্ট করতে পারি। মোল, মলিকিউল, মাস অর্থাৎ ভর, এতে আমরা কনভার্ট করতে পারি, তাই তো? আচ্ছা, এবার আমরা ভর সংক্রান্ত কয়েকটা প্রবলেম দেখি। ভর সংক্রান্ত কতগুলো সমস্যা। ভর সংক্রান্ত সমস্যা, ওটা মুছে দিলাম, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, অঙ্কগুলো করতে জায়গা লাগবে। ভর সংক্রান্ত গণনা। 1 নম্বর, একটা আমি যদি এরকম ভাবি, একটি 85% বিশুদ্ধ চুনাপাথরে কত গ্রামকে উত্তপ্ত করলে 11 গ্রাম CO2 গ্যাস উৎপন্ন হবে? একটি 85% বিশুদ্ধ চুনাপাথরের কত গ্রাম কে উত্তপ্ত করলে এসটিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে? এরকম একটা অঙ্ক তো এই জন্য ভাবা হয়েছে। আচ্ছা, 11 গ্রাম, আচ্ছা আমি এটা করেছিলাম 11 গ্রাম, 11.2 লিটার এখন করবো না, এটা তো ভর সংক্রান্ত হচ্ছে। হ্যাঁ, 11 গ্রাম CO2 উৎপন্ন হবে। এখন আমি এটা এইরকমভাবে, প্রথমে আমাকে চুনাপাথরের এইটাকে উত্তপ্ত করার সমীকরণটা লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, তাকে উত্তপ্ত করা হচ্ছে CaO প্লাস CO2। CaCO3টা সলিড, CaOটা সলিড, CO2টা গ্যাস, এটা ব্যালেন্স করা দরকার লাগছে না। এখন আমি দেখবো কি 11 গ্রাম, আচ্ছা এইটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে 40 প্লাস 12 প্লাস 3 12 36, সরি
348, 48 আর 12 60, 60 হচ্ছে 100, 100 গ্রাম এটা পাচ্ছি। সেখান থেকে এখানে হচ্ছে 12, 44 জানা আছে, 44 গ্রাম পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন দেখো, তাহলে অতএব 44 গ্রাম CO2 পাওয়া যায় বিশুদ্ধ 100 গ্রাম CaCO3 থেকে। এবার 11 গ্রাম আমাদের দরকার, 11 গ্রাম পাওয়া যাবে কত? বিশুদ্ধ 100/44 ইন্টু 11, 4, 25 গ্রাম CaCO3 থেকে। কিন্তু আমাদের তো চুনাপাথরটা বিশুদ্ধ নয়, 85% বিশুদ্ধ। তার মানে 85% বিশুদ্ধ মানে কি না, আমি যেটা 100 গ্রাম চুনাপাথর নেবো তার মধ্যে 85 গ্রাম বিশুদ্ধ, 15 গ্রাম হচ্ছে তার মধ্যে অশুদ্ধি রয়েছে। তো সেই রকম আমার 25 গ্রাম যদি আমি বিশুদ্ধ পেতে চাই, তাহলে কত গ্রাম আমার চুনাপাথর নিতে হবে 85% যার বিশুদ্ধতার পার্সেন্টেজ। তো সেই হিসেবে আমরা কি করবো, অথবা আবার একটা ঐকিক নিয়মে করতে পারি না, 85 গ্রাম বিশুদ্ধ 85 গ্রাম CaCO3 থাকে 100 গ্রাম অশুদ্ধ CaCO3 তে। তাহলে 1 গ্রাম 100/85, 25 গ্রাম 100 ইন্টু 25/85, এটা হবে। তাহলে এখান থেকে কাটাকাটি 5 5 25, 5 17 85, তাহলে 500 ডিভাইড বাই 17, 3 17 51, কাছাকাছি প্রায়। আমি ক্যালকুলেটর ইউজ করি, তো সেখানে পাবে তোমরা 500 ডিভাইডেড বাই 17, 29.41 গ্রাম, 29.41 গ্রাম। তাহলে এইরকম 85% বিশুদ্ধ না 29.41 গ্রাম যদি আমরা চুনাপাথর নিই, তাহলে আমাদের রিকোয়ার্ড 11 গ্রাম এটা পাওয়া যাবে। নেক্সট আর একটা অঙ্ক, ডলোমাইটের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বন, ডলোমাইট হচ্ছে একটা আকরিক, সেই ডলোমাইটের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর, আচ্ছা ওটা তো আয়তন ভিত্তিক, ওটা 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 পরে করাচ্ছি। তারপরে আর একটা অন্য ভরভর ভিত্তিক একটা অঙ্ক বলি। 1.3 গ্রাম অশুদ্ধ NaCl এর সঙ্গে অতিরিক্ত AgNO3 বিক্রিয়ায়, দ্রবণের বিক্রিয়ায় 2.50 গ্রাম AgCl এর পদক্ষেপ পড়ে। NaCl এর বিশুদ্ধতার মাত্রা নির্ণয় করো। 1.3 গ্রাম অশুদ্ধ NaCl এর সঙ্গে 1.30 গ্রাম অশুদ্ধ NaCl এর সঙ্গে অতিরিক্ত AgNO3 দ্রবণের বিক্রিয়ায়, অতিরিক্ত AgNO3 দ্রবণের বিক্রিয়ায় 2.50 গ্রাম AgCl এর পদক্ষেপ পড়ে। তাহলে NaCl এর বিশুদ্ধতার মাত্রা নির্ণয় করো। NaCl এর বিশুদ্ধতার মাত্রা নির্ণয় করো। Ag = 108, এটা করা আছে। এখন এইটা আমরা করবো যে অ্যান্সার, দেখো বিক্রিয়াটা কি, NaCl প্লাস AgNO3। আচ্ছা এগুলো সব কিন্তু অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণে আছে, অ্যাকুয়াস। এখান থেকে AgCl, এই বিক্রিয়াটা উইদিন এ সেকেন্ড, মানে 1 সেকেন্ডের প্রায় কি বলবো 1000 ভাগ তো বটে, আরো বেশি ভাগ সময়ের মধ্যেই এই বিক্রিয়াটা হয়ে যায়। এই Agর সঙ্গে Cl এর খুব মানে একটা
বিশাল আত্মিক যোগ আছে, সঙ্গে সঙ্গে সিএলকে নিয়ে অদক্ষিপ্ত হয়ে পড়ে যায়, এটা সলিড প্লাস NaNO3। এটা অ্যাকুয়াস। অর্থাৎ অ্যাকুয়াস মানে কি, এটা জলে দ্রবীভূত অবস্থায় আছে, মানে দ্রবণ আকারে আছে, ওটাকে অ্যাকুয়াস বলছি। এখন এইখানে যে বিক্রিয়াটা আমরা লিখলাম সেখানে আমাদের AgNO3টা এখানে ধর্তব্যের মধ্যে নেই, অতিরিক্ত AgNO3 দিয়ে দিয়েছে, শুধু NaClটা 1.30 গ্রাম নিয়েছি, তাতে দেখা যাচ্ছে 2.50 গ্রাম AgCl এর অদক্ষেপ পড়েছে। তাহলে NaCl সত্যি সত্যি কতটা বিশুদ্ধ আছে সেটা দেখতে হবে। তা আমরা স্বাভাবিকভাবে এর আণবিক ভর যদি নির্ণয় করি, এটা 23 প্লাস 35.5, দ্যাট ইজ 58.5 গ্রাম। Ag যে 108 প্লাস 35.5, 108 143.5 গ্রাম। তাহলে এখন দেখো যে তাহলে আমরা কি করবো, আমরা দেখবো এই এত গ্রাম AgCl অদক্ষেপ করতে এত গ্রাম NaCl দরকার লাগছে, তাহলে 2.50 গ্রাম AgCl অদক্ষেপ করতে কত গ্রাম NaCl লাগছে সেটা তার থেকে এসছে। তাহলে বাদ বাকিটা হচ্ছে অশুদ্ধ পাবো। তাহলে অতএব 143.5 গ্রাম AgCl পদক্ষেপ পড়তে 58.5 গ্রাম NaCl এর প্রয়োজন। তাহলে এবার এক গ্রাম AgCl পদক্ষেপ পড়ার জন্য 58.5 ডিভাইডেড বাই 143.5 এত গ্রাম NaCl এর প্রয়োজন। এবার হচ্ছে কত দেখবো আমরা, 2.5 গ্রাম এই হয়েছে, 58.5 into 2.5 divided by 143.5 এত গ্রাম। এটা ক্যালকুলেটরে অঙ্কটা করতেই হবে। তো দেখা যাক 58.5 into 2.5 is equal to এত divided by 143.5 is equal to 1.019, 1.02 ধরি, এটা মোটামুটি স্বাভাবিক জন্য 1.02 ধরলাম, 1.02 এত গ্রাম। তার মানে NaCl এর প্রয়োজন। তার মানে এবার 1.30 থেকে অত গ্রাম NaCl পেয়েছি, তাহলে বিশুদ্ধতার মাত্রা কত? অতএব মানে 100 গ্রামের মধ্যে কতটা বিশুদ্ধ সেটা পাবো। তাহলে অতএব কি করব না, 1.30 গ্রাম অশুদ্ধ NaCl এর মধ্যে বিশুদ্ধ NaCl আছে 1.02 গ্রাম। একের মধ্যে কত আর 100 এর মধ্যে কত, একের মধ্যে কত হবে, 1.02 ডিভাইড বাই 1.30, 100 এর মধ্যে ইন্টু 100 এত গ্রাম। ক্যালকুলেশন করো, 1.02 ডিভাইডেড বাই 1.30 ইজ ইকুয়াল টু এত ইন্টু 100। আচ্ছা, এটা 1.2 তাহলে 1.19 ধরে দেখি কী আছে অবস্থা আছে। আমাদের আসলে 1.019 ডিভাইডেড বাই 1.3 ইকুয়ালস টু ওই একই প্রায় আসছে 78.4% মতো, ইজ ইকুয়াল টু 78.4 গ্রাম। তাহলে অতএব 78.4% বিশুদ্ধ NaCl। ঠিক আছে, আমরা 2 নম্বর অঙ্কটা করলাম। এবার আর একটা অঙ্ক এইরকমই, আমরা আর একটা দেখি যে নাইট্রিক অ্যাসিডের একটি দ্রবণে ভর হিসেবে 45% নাইট্রিক অ্যাসিড আছে, দ্রবণটির ঘনত্ব এত, সেটা আমি বলছি। তিন নম্বর অঙ্ক, নাইট্রিক
অ্যাসিডের একটি দ্রবণে ভর হিসাবে 45% নাইট্রিক অ্যাসিড আছে। আমি বিভিন্ন টাইপের 3টে অঙ্ক করালাম। আচ্ছা, দ্রবণটির ঘনত্ব 1.35 গ্রাম পার সেমি কিউব। দ্রবণটির ঘনত্ব 1.35 গ্রাম পার সেমি কিউব হলে, আচ্ছা, এই দ্রবণের কত পরিমাণ 7 গ্রাম কিউবিক অক্সাইডকে দ্রবীভূত করতে পারবে? এই দ্রবণের কত গ্রাম 7 গ্রাম কিউপ্রিক অক্সাইড কে দ্রবীভূত করতে পারবে? সলিউশন। খেয়াল করে দেখো অঙ্কটা কেমন হচ্ছে। নাইট্রিক অ্যাসিডের একটি দ্রবণে ভর হিসেবে 45% নাইট্রিক অ্যাসিড আছে। দ্রবণের ক্ষেত্রে নিতে হবে কি, তার মানে এক সেমি কিউব বা 1 মিলিলিটার, এই 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 45 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে। ঠিক আছে, দ্রবণটির ঘনত্ব বলে দিয়েছি ওখানে। তাহলে সেখান থেকে আমরা কত গ্রাম দ্রবণ সেটা পেয়ে যাব। কত গ্রাম দ্রবণের মধ্যে 45 গ্রাম আছে। এই দ্রবণের কত গ্রাম 7 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে দ্রবীভূত করতে পারবে। অর্থাৎ সেই 7 গ্রাম কিউপ্রিক অক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে যে কিউপ্রিক নাইট্রেট তৈরি করবে, সেই 7 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে বা বিক্রিয়া করতে, প্রশমিত বলবো এখানে, বিক্রিয়া করতে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড লাগবে দেখি। সেই পরিমাণ নাইট্রিক অ্যাসিড কত গ্রাম দ্রবণের মধ্যে আছে সেটা আমরা দেখব। তাহলে এটা সলিউশনটা খেয়াল করে দেখো। প্রথমে আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কিউপ্রিক অক্সাইড, এটা হচ্ছে মোটামুটি নাতি গাঢ় বলতে পারো। তো Cu প্লাস HNO3, এটা কিউপ্রিক নাইট্রেট CuNO3 হোল টুয়াইস প্লাস এইটা হচ্ছে 45% নাইট্রিক অ্যাসিড আছে, মানে এটা ধরে নিতে পারো যে মধ্যম গাঢ় 1:1, প্রায় 1:1। তো সেই হিসেবে এটাতে বিক্রিয়া করবে 4:10, 3:8, 3:8 অনুপাতে বিক্রিয়া করবে। এটা একটা শক্ত বিক্রিয়া যদিও দিয়ে দিলাম। তো এটা 3, এটা হবে NO প্লাস H2O। কটা চলে গেল? 3, 6টা, 7টা, 8টা, 2NO। H2O হচ্ছে 4, ব্যালেন্সটা দেখি হচ্ছে কি। আচ্ছা, অক্সিজেনটা মিলছে 3 আসছে 24টা, 6, 3, 6, 18, 19, 20, 4, 24। নাইট্রোজেন 8টা, 3 দুগুণে 6টা, 7টা, 8টা। হাইড্রোজেন 8টা, মিলে গেছে, না মিলে গেছে, ঠিক আছে। এই বিক্রিয়াটা হবে, এটা 45% মানে 1:1, অর্থাৎ নাতি গাঢ় ধরতে পারি আমরা। নাতি গাঢ়র সঙ্গে লঘু দ্রবণের সঙ্গে 4:10 অনুপাতে বিক্রিয়া হয়। আর মধ্যম গাঢ় 1:1 এর মধ্যে তোমার 3:8 অনুপাতে বিক্রিয়া হয়। আর এই দিকটা মনে রাখলে ওই দিকে সোজা, কারণ ব্যালেন্স এমনি সাধারণভাবে করতে পারবে না, ওটা একটু শক্ত ব্যালেন্স হয়ে যাবে। যেটা তোমাদের চ্যাপ্টারে আছে ব্যালেন্স করার ক্ষেত্রে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, সেইখান থেকে করা যাবে, সেটা আমরা পরে শিখবো আমরা একটা চ্যাপ্টারে, জারণ বিজারণের চ্যাপ্টারে। আর একটা হচ্ছে যে অত্যন্ত গাঢ়, সেটা হচ্ছে 1:4 অনুপাতে বিক্রিয়াটা হয়। এখন এইখানে আমরা দেখব কপার হচ্ছে, কপারের 3 × 63.5, 63.5 হচ্ছে কপারের আণবিক ভর। 3, 5, 15, 5, 1, 9, 1, 10, 0, 1, 3, 6, 18, 1, 19, 190.5 এত গ্রাম কপারের সঙ্গে বিক্রিয়া করছে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড দেখি। তাহলে 8 × 1 প্লাস 14, 3 × 48,
তাহলে 48 আর 14, 62 আর 63, 8 × 63, তখন 3 আসতে 24, 4, 2, 6 আসতে 48 আর দিয়ে 50, 504 গ্রাম। তাহলে অতএব 190.5 গ্রাম সিইউ বিক্রিয়া করে 504 গ্রাম HNO3 এর সঙ্গে। তাহলে এবার 7 গ্রাম বিক্রিয়া করে 504 ডিভাইডেড বাই 190.5 ইন্টু 7, কত গ্রাম দেখি আসে এটা? 504 ইন্টু 7 ইজ ইকাল টু এত ডিভাইডেড বাই 190.5 ইকুয়ালস টু 18.52 গ্রাম, মোটামুটি আসছে 18.52 গ্রাম। এই 18.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার। তো সেই 18.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড কত আয়তনের দ্রবণে আছে সেটা আমরা দেখব। এখন দেখো, দ্রবণের মধ্যে কি হচ্ছে, 100 ml দ্রবণে 45 গ্রাম HNO3 আছে। এই যে কত গ্রাম নিতে বলেছে, এই দ্রবণের কত গ্রাম, সেই জন্য আমরা এটাকে ml-টাকে গ্রামে প্রকাশ করে দিতে হবে। এখন দেখো আণবিক গুরুত্ব অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব নয়, ঘনত্ব দিয়ে যদি গুণ করি তাহলে সেটা D = m/v, D = m/v। সেখান থেকে আমরা কি জানি, তাহলে m = d × v। তাহলে ডেনসিটির সঙ্গে ভলিউমকে মাল্টিপ্লাই করলে, গুণ করলে আমরা মাস পেয়ে যাব। তাহলে ডেনসিটি হচ্ছে 1.35 আর আয়তন হচ্ছে 100। তাহলে অতএব 135 গ্রাম দ্রবণে 45 গ্রাম HNO3 আছে। ঠিক আছে, এটা পাওয়া গেল। এবার এখানে লাগছে কত, 18.52। তাহলে আমরা ওইটাকে উল্টে দিয়ে দিই, উল্টে করে দিই। অতএব 45 গ্রাম HNO3 আছে 135 গ্রাম দ্রবণে। তাহলে এবার 1 গ্রাম আছে HNO3 আছে 135 ডিভাইডেড বাই 45 গ্রাম দ্রবণে, আর আমাদের দরকার কত, 18.52 গ্রাম। তাহলে 135 ইন্টু 18.52 ডিভাইডেড বাই 45, 45 90, এটা তো কেটে যাচ্ছে, 3 45 105, 3 এই 135 90, হ্যাঁ এটা তাহলে কত হলো, 3 18 54, 55 55.5 মতন হবে, ইন্টু 3 ইকুয়ালস টু 55.56 গ্রাম। অতএব 55.56 গ্রাম দ্রবণ নিতে হবে। এই যে কত গ্রাম বলে দিয়েছে সেই জন্য, না হলে আমাদের এই আয়তন থেকে সরাসরি হয়ে যেত। এই গেল মোটামুটি তোমাদের ভর সংক্রান্ত কতগুলো আমি যে ভেবেছিলাম তোমাদের অঙ্কগুলো করাবো সেইটা আমি এখানে করে দিলাম। এরপর আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ভর আয়তন সংক্রান্ত কতগুলো সমস্যা দেখি, ভর আয়তন সংক্রান্ত সমস্যা।
তার 1 নম্বর। মনে করো ওনাকে x গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, আমরা জানি পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তার থেকে অক্সিজেন গ্যাস তৈরি হয়। তো x গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের তাপ বিয়োজনে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 730 মিলিমিটার পারস্তম্ভের চাপে জলের ওপর সংগৃহীত অক্সিজেনের গ্যাসের আয়তন 900 ml হয়। x এর মান কত? আচ্ছা, x গ্রাম KClO3 এর তাপ বিয়োজনে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত আছে? 730 মিলিমিটার পারস্তম্ভের চাপে 730 মিলিমিটার পারদ, এই অঙ্কগুলো নিজে সেট করলাম তোমাদের জন্য, এগুলো কোনো বইতে নেই। উষ্ণতা 730 মিলিমিটার আছে, হয়তো আমি দেখিনি। 730 মিলিমিটার পারস্তম্ভের চাপে জলের ওপর সংগৃহীত অক্সিজেন গ্যাসের আয়তন 900 ml হয়। হয়। x এর মান কত? আচ্ছা, এখন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 30 মিলিমিটার লিখেছি, 30 মিলিমিটার পারস্তম্ভের চাপ। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ সমান 30 মিলিমিটার Hg। এখন বিষয়টা কি? তা আমরা জানি অক্সিজেন গ্যাস তৈরির ক্ষেত্রে যে জলের নিম্ন অপসারণ দ্বারা অক্সিজেনটা জমা হয় আর কি, এর মধ্যে এটা উল্টানো থাকে, জল ভর্তি থাকে, এটা উল্টানো অবস্থা, একটা সেই পাত্রের মধ্যে জল ভর্তি করে সেই উল্টানো অবস্থা থাকে। তো তোমরা দেখেছিলে পরীক্ষাটা হয়তো বা পড়েছিলে, এটা করে এখানে নির্গম নল দিয়ে আস্তে আস্তে জমা হয়, ওপর দিয়ে এগুলো গ্যাসগুলো উপর দিকে চলতে চলতে থাকে উপর দিকে, তাহলে জলটা নিচের দিকে নামতে থাকে, তার মানে জলের ওপর সংগৃহীত হচ্ছে। সেই কারণে জলীয় বাষ্প কিছুটা তার মধ্যে স্যাচুরেটেড জলীয় বাষ্প মিশে আছে। ওই উষ্ণতায় যে জলীয় বাষ্প এর ওপরে থাকে, একটা সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতায় কিছু জলীয় বাষ্প সবসময়তেই জলের ওপরে থাকে। এই আবদ্ধ পাত্র একটা নিই, এতে যদি জল নিই, তাহলে এইখানে যদি ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিই, তাহলে এবার দেখবো এইখানে যে জলীয় বাষ্পটা আছে সেটা স্যাচুরেটেড হয়ে গেছে, তার একটা জলীয় বাষ্পের চাপ আছে, মানে এরকম করে জলীয় বাষ্পগুলো উঠবে, আবার কিছু জলীয় বাষ্প নামবে, এরকম করতে করতে একটা সময় হবে কি, যতগুলো জলীয় বাষ্প করে উঠছে ততগুলোই আবার জলে পরিণত হচ্ছে, এটাকে বলে সাম্যাবস্থা। সেই সাম্যাবস্থায় পৌঁছবে যখন, তখন এইখানে জলীয় বাষ্পটার স্যাচুরেটেড হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, তার যা চাপ সেটা হচ্ছে ওই উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ। তো সেই রকম 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 30 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে এবার দেখো, এই যে আমি যে অক্সিজেন গ্যাসটা নেওয়া হয়েছে 730 মিলিমিটার পারস্তম্ভের চাপে, তাহলে তার মধ্যে 30 মিলিমিটার পারস্তম্ভের চাপে নেওয়া হয়েছে, যে ওইখানে যে অক্সিজেন গ্যাসটা জমা হলো ওর উপরে, সেটা চাপ ভেবে দেখা যাচ্ছে 730 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তার মধ্যে জলীয় বাষ্পের চাপ 30 মিলিমিটার, সেইটাকে আমাদের বাদ দেবো। তাহলে অতএব এটা সলিউশনে লিখি, শুষ্ক অক্সিজেনের চাপ সমান 730 মাইনাস 30 সমান 700 মিলিমিটার Hg। এখন বিষয়টা কি, এখন দেখো আমরা সবসময় এই KClO3 আমি সমীকরণটা লিখি, 2KClO3 এটাকে উত্তপ্ত করলে 2KCl প্লাস 3O2 এইটা পাই আমরা, এই অক্সিজেন গ্যাসটা এইভাবে যেটা পাবো সেটা। কিন্তু এখানে আমরা যেটা করি STP-তে, এটা 3 মোল যে তৈরি হচ্ছে, তার মানে 3 × 22.4 লিটার এত তৈরি হচ্ছে, সেটা কিসে পাবো? STP-তে। STP মানে কি, টেম্পারেচার হবে 0 কেলভিন বা 273 কেলভিন বা 0 ডিগ্রি সি, আর প্রেসার হবে
1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার এইচজি, এটা হতে হবে। কিন্তু আমার 700 মিলিমিটার এইচজি, সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমাকে দেখি এখানে এই 760 মিলিমিটার যদি হতো, অর্থাৎ এইটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। এইটাকে যদি অ্যাটমসফিয়ারে কনভার্ট করি তাহলে হয়ে যাবে কি 700 ডিভাইডেড বাই 760 এটিএম, এত এটিএম চাপ হয়ে গেল। আচ্ছা, আয়তনটা রয়েছে 900 ml, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। টেম্পারেচারটা হয়েছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এখন আমরা দেখো, আমরা একটা গ্যাসের যে অবস্থার সমীকরণ পড়েছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। তা সেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা, তা আমরা যদি এখানে আরটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক যদি আমরা নিই, তাহলে ভিটাকে লিটার করব, চাপটাকে অ্যাটমসফিয়ার করব, টিটাকে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস বসাবো, বসিয়ে এনের একটা ভ্যালু পাবো, অর্থাৎ কত মোল অক্সিজেন, এই যে অক্সিজেন অবস্থাটা বলেছে সেখানে কত মোল অক্সিজেন গ্যাস আছে আমরা সেটা ক্যালকুলেট করে নিই। বের করে নেবার পর ওই যে সমীকরণটা দেখালাম, যে সমীকরণের সাহায্যে বিক্রিয়াটা হচ্ছে, সেইখান থেকে কত মোল অক্সিজেন তৈরি করার জন্য কত মোল আমাদের পটাশিয়াম ক্লোরাইড লাগবে সেটা দেখে নিই। দেখে নিলে সেই মোলের সংখ্যার পটাশিয়াম ক্লোরাইডের ভর পেয়ে যাবো। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটিতে বসাচ্ছি, তাহলে অতএব পি ইকুয়াল টু কত, 700 বাই 760, এটা অ্যাটমসফিয়ারে করে নিতে হবে। ভি হচ্ছে 900 ml, কিন্তু আমাদের লিটারে করে নিতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করছি, লিটারে করে নিতে হবে, লিটার ইকুয়াল টু এন ইন্টু 0.082। এই যে মানটা আমি বসালাম, যদি চাপটা অ্যাটমসফিয়ারে হয় এবং আয়তনটা যদি লিটারে হয়, তবে আর এর মানটা আমরা এটা পাবো, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। আচ্ছা, টেম্পারেচার কত, এটা হচ্ছে ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে টেম্পারেচার, তাহলে 273 প্লাস 27, এটা মানে 300। তাহলে অতএব তাহলে এন ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 700 ডিভাইড বাই 760 ইন্টু 900 ডিভাইড বাই 1000 ইন্টু, এগুলো সব ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, তাহলে 1 বাই 0.082 ইন্টু 300, এটা 300 হয়ে গেল। তাহলে এইটা ক্যালকুলেশন আমি করিনি ক্যালকুলেটারে, কিছু কাটাকাটি যাবে। 700 ইন্টু 900 ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 760 divided by 100 divided by 0.082 divided by 300 equal to 0.3369 আসছে আমার ক্যালকুলেটরে, 0.3369। কিছু এটা কাটাকাটি চলে যেতে দেখে নিচ্ছি, 9 3 7 3, তাহলে 3 7 21 বাই 760 ডিভাইড 21 ডিভাইডেড বাই 760 ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 0.082, হ্যাঁ 0.33.697, অর্থাৎ সমান হচ্ছে 0.3369, অর্থাৎ 37 করে এত পাচ্ছি মোল সংখ্যা। তাহলে অতএব এবার আমরা দেবো কি, তাহলে তাহলে অক্সিজেন গ্যাসের ওই পরিমাণ অক্সিজেনের মোল সংখ্যা সমান 0.337 মোল। এখন এই পরিমাণ মোল, অর্থাৎ এই যে দেখালাম বিক্রিয়ার 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2, এটা যে পাচ্ছি, সেখান থেকে দেখো 2 মোল থেকে, এটা 2 মোল করতে পারি, থেকে 3 মোল অক্সিজেন পাওয়া যাচ্ছে। তাহলে এবার এত মোল অক্সিজেন পেতে গেলে কত মোল KClO3 দরকার, তাহলে অতএব KClO3 এর মোল সংখ্যা কি হবে,
না 3 মোল O3 পেতে গেলে 2 মোল দরকার, তাহলে 1 মোল হতে গেলে 2/3 আর এইটা হতে গেলে 0.337। এবার KClO3 এর আণবিক ভরটা বের করব। এখানে দেখো KClO3 আণবিক ভর, KClO3 is equal to m of KClO3 আণবিক ভর 39 35.5 প্লাস 3 16 48 0.5 8 আর 5 13 13 আর 9 22 13 আর 9 22 এর 2 2 4 দিয়ে 6 7 আর 9 9 12 122। তাহলে অতএব KClO3 এর পরিমাণ সমান 2/3 0.337 ইন্টু 1225 ইকুয়াল টু কত? নিচটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ইকুয়ালস টু কত পাশে লিখে দিই। আচ্ছা, 2/3 ইকুয়ালস টু এত ইন্টু 0.337 ইকুয়ালস টু এত ইন্টু 122.5 ইকুয়ালস টু 27.52 এত গ্রাম KClO3 দরকার। আমি একটু পাশে লিখে দিই, দেখতে না পারে, এটা 27.52 গ্রাম KClO3 দরকার। তাহলে x এর ভ্যালু হচ্ছে, তবে x এর ভ্যালু হলো এটা ইকুয়াল টু x, x এর ভ্যালু হলো 27.52। ঠিক আছে, এটা একটা অঙ্ক গেল। এবার আরেকটা ওই ডলোমাইটের কথা তখন বলছিলাম, ওটা ভুলে ওই অঙ্কটা ভেবে ফেলেছিলাম তখন। তো ডলোমাইটে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট এরা মিশ্রিত থাকে। এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি বইয়ে আর যা অঙ্ক পাবে তোমরা প্র্যাকটিস করবে ভর সংক্রান্ত, ভর আয়তন সংক্রান্ত। ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের মিশ্রণে ভর হিসেবে 40% ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। MgCO3 ডলোমাইটের মধ্যে MgCO3 আর ক্যালসিয়াম কার্বনেট থাকে আর কি। MgCO3 ও CaCO3 এর মিশ্রণে ভর হিসাবে 40% MgCO3 আছে। ওই নমুনার কত গ্রামকে উত্তপ্ত করলে STP-তে 16.8 লিটার CO2 গ্যাস পাওয়া যাবে? ওই নমুনার কত গ্রামকে উত্তপ্ত করলে STP-তে 16.8 লিটার CO2 গ্যাস পাওয়া যাবে? সলিউশন। আচ্ছা, এবার এখন দেখো যে 40% MgCO3 আছে, তাহলে 100 গ্রামের মধ্যে, এটা সবই বিশুদ্ধ, এটা অশুদ্ধের ব্যাপার নেই। তাহলে 100 গ্রাম মিশ্রণে 40 গ্রাম MgCO3 এবং 60 গ্রাম CaCO3 আছে। তাহলে এবার দুটো বিক্রিয়ায় আমরা লিখব। CaCO3 কে উত্তপ্ত করা হচ্ছে CaO প্লাস CO2। তাহলে এখানে 1 মোল থেকে এখানে কত 100 গ্রাম, আমরা জানি এটা 100 গ্রাম থেকে এটা পাওয়া যাচ্ছে 1 মোলই বলো, এটাকে মোল সংখ্যা দিয়ে করবো, 22.4 লিটার করতে পারি। আর MgCO3 আচ্ছা, এটাকে যদি 60 গ্রাম ধরে নিই, 60 গ্রাম থেকে পাওয়া যাবে 1/100 ইন্টু 60 সমান 3/5 মোল। আচ্ছা, MgCO3 দেখো, MgCO3 কে উত্তপ্ত করলে MgO প্লাস CO2 পাওয়া যাচ্ছে। এর যদি
এর মিশ্রণে ভর হিসেবে 40% MgCO3 আছে। আচ্ছা এখানে দেখো এটা 12 দুগুণে 24, 24 প্লাস 12 প্লাস 3 হলো 48, 60, 70, 80, 84 গ্রাম। 84 গ্রাম MgCO3 থেকে পাওয়া যাচ্ছে কত, 1 মোল CO2। তাহলে আমরা দেখছি এখানে কত, 40 গ্রাম। 40 গ্রাম থেকে পাওয়া যাবে 1/84 ইন্টু 40 এত মোল। 4 দিয়ে কাটলে এটা 20, 4 দিয়ে কাটলে এটা 10, এটা 2 21, তাহলে হচ্ছে 10/21 মোল পাওয়া গেল। তাহলে মোট এই পরিমাণ থেকে কত পাওয়া যাচ্ছে, যদি আমি 100 গ্রাম নিই তাহলে 3/5 আর 10/21 এত মোল আমরা, তাহলে মোট CO2 এর পরিমাণ, CO2 এর পরিমাণ সমান 3/5 মোল প্লাস 10/21 সমান, এটাকে আমি এই করে দিই, ক্যালকুলেশন করে ফেলি। 3/5 ইকুয়ালস টু এত প্লাস 10/21 ইকুয়ালস টু এত 1.076 মোল, 1.076 মোল। তাহলে এসটিপিতে আয়তন কত হবে, এসটিপিতে আয়তন সমান 1.076 ইন্টু 22.4 লিটার। তাহলে এত পরিমাণ আমরা যদি CO2 পাই সেটা পাবো 100 গ্রাম মিশ্রণ থেকে। তাহলে এবার ওই অত পরিমাণ পেতে গেলে কত গ্রাম মিশ্রণ নিতে হবে, ঠিক আছে। এখন তাহলে অতএব 1.076 ইন্টু 22.4 লিটার, এটা এসটিপিতে এত লিটার CO2 পাওয়া যাবে 100 গ্রাম মিশ্রণ থেকে। তাহলে এবার 1 লিটার CO2 পাওয়া যাবে 100 ডিভাইডেড বাই 1.076 ইন্টু 22.4 লিটার এত থেকে, আর 16.8 লিটারের কথা বলেছে, তাহলে 100 ইন্টু 16.8 লিটার ডিভাইডেড বাই 1.076 ইন্টু 22.4, এটা দেখি ক্যালকুলেটরই করে ফেলি। 16.8 ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু এত ইন্টু 100 ইকুয়াল টু এত হলো ডিভাইডেড বাই 1.076 ইকুয়ালস টু 69.70 গ্রাম, সমান 69.70 গ্রাম। অতএব 69.70 গ্রাম মিশ্রণ নিতে হবে। দেখো এই যে স্টয়চিওমেট্রিক যে গণনাগুলো আমরা করছি, সেখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো লিমিটিং রিএজেন্ট বিষয়টা। লিমিটিং রিএজেন্ট বলে একটা জিনিস আছে, লিমিটিং রিএজেন্ট। রিএজেন্ট বলতে আমরা এখানে বলতে চাইছি যেটা বিক্রিয়ক পদার্থ। সেই বিক্রিয়ক পদার্থ যখন দুটো, ধরো 2 বা তার বেশি বিক্রিয়ক পদার্থ যখন বিক্রিয়া করছে, তাদের মধ্যে যদি আমরা সকলের তুল্য অনুপাত না নিই, কিরকম বিষয়টাকে বোঝাই আমি তোমার দেখো, মনে করো HCl এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করছে, তাহলে এখানে 1 মোল HCl 1 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে এবার NH4Cl তৈরি করবে এরকম। কিন্তু এখন যদি এইটার 1 মোল HCl মানে কত, এটা 36.5 গ্রাম, আর এটা হলো 17 গ্রাম বা 17, 14 থেকে 17 গ্রাম।
এই 35.5 গ্রাম আর 17 গ্রামের 36.5 গ্রামের সঙ্গে HCl এর সঙ্গে 17 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করবে। তাহলে এদের যদি সম্পূর্ণরূপে 36.5 গ্রাম বা তার গুণিতকে সেই গুণিতকেই 17 গ্রামকে নিই, অর্থাৎ এইটা যত গুণ নেবো এটা যদি তত গুণ নিই, তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখন যদি সেটা যদি না নেওয়া হয়, দেখা গেল যে আমি এইটার হয়তো 50 গ্রাম নিলাম, এটা 17 গুণে 34, প্রায় দ্বিগুণ আর কি মোটামুটি। আর এটার হয়তো আমি 20 গ্রাম নিলাম, এটা হয়তো 20 গ্রাম নিলাম, এই দুজনের মধ্যে বিক্রিয়া করছে। তো বিক্রিয়ায় এরা তো এই অনুপাতে বিক্রিয়া করবে, কিন্তু এখানে সেই অনুপাতে নেই। দেখা যাবে যদি আমি দেখি তাহলে 17 থেকে 20 আর এটা 36, তার মানে প্রায় এটা তো 3 গ্রাম বেশি, এটা তো 6 গ্রামের মতন বেশি হওয়ার কথা ছিল, তাহলে 42.5 বা 43-44 পর্যন্ত। তাহলে এখানে 50 গ্রাম নিয়েছি, এইটা বেশি পরিমাণে নিয়েছি, এটা তুলনামূলক কম পরিমাণে আছে। তাহলে বিক্রিয়াটা এইটা অ্যামোনিয়া যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু বিক্রিয়াটা থেমে যাবে, যদিও তখন কিন্তু HCl শেষ হচ্ছে না, HCl কিছুটা অবশিষ্ট থাকছে। তাহলে এই অ্যামোনিয়াটাই লিমিট করে দিচ্ছে যে বিক্রিয়াটা কোন পর্যন্ত যাবে। অ্যামোনিয়াটা স্থির করবে অ্যামোনিয়ার পরিমাণ, এখানে অ্যামোনিয়া দিচ্ছি, অন্য ক্ষেত্রে অন্য পরিমাণ হবে, সেটাই স্থির করবে বিক্রিয়াটা কোন পর্যন্ত এগোবে, অগ্রসর হবে। সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি হবে এবং সেই বিক্রিয়ার মিশ্রণে এখানে কিছু HCl পড়ে থাকবে। তাহলে এই অ্যামোনিয়াটা বা যেটা কম পরিমাণে আছে সেই পদার্থটাই একটা বিক্রিয়াকে চালনা করছে, মানে কোন পর্যন্ত যাবে বিক্রিয়াটা সেটা চালনা করছে, অর্থাৎ লিমিটস দ্য রিয়াকশন। দ্য রিয়েজেন্ট হুইচ লিমিটস দ্য রিয়াকশন ইজ কল্ড লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে অ্যামোনিয়াটা হলো লিমিটিং রিয়েজেন্ট। এইটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে, সবসময় কিন্তু ওরকম সমান অনুপাতে থাকবে না। দেখো এইরকম একটা অঙ্ক আমি তোমাদের করাই, একটা দুটো তিনটে অঙ্ক ভেবেছি তোমাদের করাও বলে। একটা হচ্ছে 50 গ্রাম অ্যামোনিয়ার সঙ্গে 50 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 10 কেজি 50 কেজি নাইট্রোজেনের সঙ্গে 10 কেজি হাইড্রোজেনের বিক্রিয়ায় 50 কেজি নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় এর সঙ্গে 10 কেজি হাইড্রোজেন গ্যাস এর বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। ক্যালকুলেট দ্য অ্যামোনিয়া ফর্ম। আচ্ছা, বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস, এটা গ্যাস করে দাও। এখানে প্রবলেমটা দেখো কীরকম হচ্ছে, আমরা লিখি প্রথমে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা N2 + 3H2 2NH3, এটা গ্যাস, গ্যাস, এটা গ্যাস, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে হচ্ছে 28 গ্রাম, এখানে হচ্ছে 6 গ্রাম, তাহলে 28 গ্রামের সঙ্গে 6 গ্রাম বিক্রিয়া করবে। এখন এদের অথবা যদি মোল সংখ্যা, এখানে 1:3 অনুপাতে মোল 1 মোলের সঙ্গে 3 মোল বিক্রিয়া করবে। এখন 50 কেজি নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন দেখি, আমরা মোল সংখ্যা দিয়ে বুঝলে সুবিধা হবে। 50 কেজি N2 গ্যাস সমান 50 × 1000/28 ইকুয়াল টু 50,000 /28 equals to 17857 17857 মোল। আর 10 কেজি H2 গ্যাস সমান কত মোল দেখি, 10 × 1000/1, তাহলে 10,000।
10,000 মোল। তাহলে এখন দেখো এইটা যদি 1 মোলের সঙ্গে 3 মোল বিক্রিয়া করে, 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সঙ্গে, তাহলে এত মোল নাইট্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে 1785.7 মোল N2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সমান 185.7 ইন্টু 3 মোল H2 গ্যাস। তাই বিক্রিয়া করবে। এখন এইটা আমি দেখলাম কি এইটার 3 গুণ এইটা তার থেকে বেশি, 10 কেজি 10,000 গ্রাম 1 দিয়ে, ও সরি একটা ভুলে গেছে, না সরি আমার একটা ভুল হয়েছে, এটা 2 দিয়ে ভাগ হবে, তাহলে এটা 5,000 হবে, 5,000 মোল। তাহলে এখন দেখো 3 17 51 বা 16 ধরতে পারো, 3 18 3 18 54, তাহলে প্রায় 5,800 লাগছে, ঠিক আছে। 3 18 54 5,400 মোল লাগছে এটা করলে, ঠিক আছে। করি দেখি এটা কত আসছে মোল H2 গ্যাস। এটা তাহলে করার দরকার নেই, তোমরা যদি নিজে নিজে ভেবে করে নিতে পারো যে তার মানে এইটার 3 গুণ, এটাকে যদি 3 দিয়ে গুণ করি বা রাফে করে নিলে সেটা 5,000 থেকে বেশি হচ্ছে। তার মানে 5,000 মোল এইটা লিমিটিং রিয়েজেন্ট, এইটা আগে শেষ হবে, নাইট্রোজেন কিন্তু শেষ হতে পারবে না। কারণ এটা যদি 3 দিয়ে গুণ করি 1785.7 ইন্টু 3 ইকুয়ালস টু, ক্যালকুলেটারই করে নিই, 1785.7 ইন্টু 3 5357, এটা হচ্ছে 5357.1। তাহলে এটা দেখো এর থেকে বেশি হচ্ছে। তার মানে এই পরিমাণ এর সঙ্গে যতটা হাইড্রোজেন বিক্রিয়া করতে পারবে ততটা হাইড্রোজেন এখানে নেই। তার মানে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইটার পরিপ্রেক্ষিতে নাইট্রোজেনটা কনজিউমড হবে। তাহলে এইটার পরিপ্রেক্ষিতে নাইট্রোজেনটা কনজিউমড হবে মানে কত, এটাতে কতটা নাইট্রোজেন লাগবে দেখি। তাহলে এইটা হলো না, ওটা আমি ভুল করে ফেলেছিলাম তখন। তাহলে অতএব 5,000 গ্রাম 5,000 মোল H2 গ্যাসের সাথে নাইট্রোজেন N2 গ্যাস বিক্রিয়া করে 5,000 মোল H2 গ্যাসের সাথে N2 গ্যাস বিক্রিয়া করে 5,000 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু এত মোল। 5,000 ডিভাইডেড বাই 3 1666 1666.67 এত মোল N2 বিক্রিয়া করে এত মোল। তাহলে এত মোল N2 বিক্রিয়া করবে। তাহলে এইটার অনুপাতে হবে বিক্রিয়াটা। তার মানে তাহলে এত দেখো আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেনের 1 মোলের থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে অ্যামোনিয়া তৈরি হবে কত, এত মোল যদি নাইট্রোজেন বিক্রিয়া করে, তাহলে অতএব উৎপন্ন NH3 গ্যাসের পরিমাণ 2 মোল তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে 1666.67 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 333333 মোল, এত মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আর অবশিষ্ট এবার কতটা করে পরিমাণ, এবার পরিমাণ হিসেবে দেখি কত গ্রাম বলেছে, এটা কত গ্রাম মানে কত কিগ্রা বলে দিতে পারি, কত কিগ্রা কোটা বা কেজি, কত কিগ্রা। তাহলে এত মোল অ্যামোনিয়া 3333.33 মোল অ্যামোনিয়া NH3 গ্যাস ইকুয়াল টু 3333.33 ইন্টু 17 গ্রাম হলো ডিভাইডেড বাই 1000 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম অ্যামোনিয়া, তাহলে অত মোল মানে ইন্টু 17 এত ডিভাইডেড বাই 1000। $56.56
সমান 56.67 কেজি। এত অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখন কোন এখানে ওই কোন বিকারকটি কত কেজি অবশিষ্ট থাকবে? এখন কোন বিকারকটি বুঝতেই পারছি আমরা, হাইড্রোজেনটা কনজিউম হয়ে যাচ্ছে, নাইট্রোজেনটা পড়ে থাকবে। নাইট্রোজেনের কত মোল পড়ে থাকবে? এত মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে, এত মোল ছিল। তাহলে অবশিষ্ট নাইট্রোজেন N2 গ্যাস ইকুয়াল টু 1785.7 মাইনাস 16 ইকুয়াল টু এত। 1785 একটুখানি কি ছিল তো, দেখি তো করে, 50,000 ডিভাইডেড বাই 28, 71 ছিল, 0.71 এটা করেছিল। তাহলে এইটা মাইনাস 16.67, 119.04, 119.04 মোল। এরপর সমান 119.04 গুণিত 28 ডিভাইড বাই 1000, 100 কেজি ইকুয়াল টু এইটা ইন্টু 28 ইকুয়াল টু এত ডিভাইড বাই 3.33 এত কেজি, 3.333 কেজি অবশিষ্ট নাইট্রোজেন থাকবে। এই ধরনের অঙ্ক তোমাদের কিছু থাকতে পারে। দেখো এরকম আমি আরেকটা অঙ্ক করাই, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে কোনটা অবশিষ্ট থাকবে, কোনটা নিঃশেষ হয়ে যাবে, সেটা আপনাদের মোল সংখ্যার অনুপাতটাকে দেখে নিতে হবে। মোলে কনভার্ট করলে দেখাটা সুবিধা হয়, আর সেই জন্য মোলের অনুপাতে অঙ্কগুলো করে নিতে হবে। দেখো 1.2 লিটার মিশ্রণে CO এবং CO2 গ্যাস আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা দেবো না তোমাদের, আর একটা এটা আয়তন সংক্রান্ত গণনা হয়ে যাচ্ছে। একটা এটা দিই, 500 ml জলে 4 গ্রাম NaOH এবং 5 গ্রাম H2SO যুক্ত করা হলো। দেখো 500 ml জলে 4 গ্রাম NaOH এবং 5 গ্রাম H2SO যুক্ত করা হলো। দ্রবণটি আম্লিক না ক্ষারীয় হবে? দ্রবণের নরমালিটি নির্ণয় করো। দ্রবণটি আম্লিক না ক্ষারীয় হবে? দ্রবণটির নরমালিটি মাত্রা কত? এইটা দেখো কিরকম, NaOH আর H2SO তো বিক্রিয়া করবে, NaOH আর H2SO বিক্রিয়া করবে, যেমন অ্যাসিড ক্ষার বিক্রিয়া হয় সেরকম NaOH H2SO বিক্রিয়া করবে। করে দেখি কোনটা লিমিটিং রিয়েজেন্ট, কোনটা আগে শেষ হয় সেটাকে দেখা যাবে। দেখো NaOH প্লাস H2SO, এটা সবই অ্যাকুয়াস। Na2SO4 প্লাস H2O এটা আসছে, তাহলে এখানে ব্যালেন্স 2 দিতে হবে। 2 দিলে Na2SO4 প্লাস H2O, তাহলে 2H2O। ঠিক আছে, মিলল। তাহলে এখানে 2 অণু ধরে 2 মোল NaOH এর সঙ্গে 1 মোল H2SO4 বিক্রিয়া করছে। এখানে 4 গ্রাম, তাহলে 2 মোল, এটা 1 মোল। এবার 4 গ্রাম NaOH সমান কত মোল NaOH দেখি, 4/40। NaOH হচ্ছে 23 আর 17 40, এইটা ভাগ করলাম 17, তাহলে 0.1 মোল।
আর 5 গ্রাম H2SO4 5/98 is equal to 5 divided by 98. 0.051। আচ্ছা, কাছাকাছি চলে গেল, অঙ্কটা আমি দিলাম। এত মোল তোমার H2SO4 হয়েছে। তাহলে এখন 2 মোল NaOH এর সঙ্গে 1 মোল বিক্রিয়া করবে। তাহলে দেখো এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে যে 2 মোল, তার মানে এত মোল যদি H2SO4 কনজিউম হতে হয় তাহলে এইটা ইন্টু 2 মোল NaOH লাগবে। তাহলে 0.051 ইন্টু 2 ইকুয়ালস টু 0.102 মোল তাহলে NaOH লাগবে, কিন্তু NaOH তো অত নেই, তাই এইটা হবে লিমিটিং রিয়েজেন্ট, এইটার অনুপাতে বিক্রিয়াটা হবে। NaOHটা দেখো আরও বেশি দরকার, এইটাকে পুরো কনজিউম হতে গেলে তাহলে 0.051 ইন্টু 2 তাহলে 1.102 মোল লাগছে, ঠিক আছে, কিন্তু আছে আমার 0.1 মোল, তার থেকে বেশি লাগছে সেটা পাবো না। তাহলে এইটার অনুপাতে বিক্রিয়া হবে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে NaOH। তাহলে NaOH হলো লিমিটিং রিয়েজেন্ট। তাহলে সুতরাং 0.1 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে H2SO4 এর সাথে 0.1 ডিভাইডেড বাই 2 সমান 0.05 মোল H2SO4 বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কত অবশিষ্ট H2SO4 কত মোল থাকবে। তাহলে এখন অবশিষ্ট H2SO4 এর পরিমাণ সমান 0.051 মোল ছিল, তার থেকে 0.05 মোল বেরিয়ে গেল, তাহলে 0.001 মোল পড়ে থাকছে। তাহলে H2SO4 যদি অবশিষ্ট থাকে তাহলে দ্রবণটি আম্লিক হবে, অতএব বিক্রিয়ার পর দ্রবণটি আম্লিক হবে। এবার তার নর্মালিটি মাত্রা কত হবে, তাহলে এত মোল যদি উপস্থিত থাকে, এটা 500 ml এর মধ্যে, 500 ml করে লিটার করে দিই, তাহলে 1 লিটারের মধ্যে যত মোল উপস্থিত থাকে তত হচ্ছে তার, আচ্ছা এত মোল আছে, এর তোমার তুল্যাঙ্ক ভার হচ্ছে, আচ্ছা এত মোল মানে কত গ্রাম দেখো, 0.001 মোল H2SO4 সমান 0.001 into 98 equals to 98 পয়েন্ট, এটা এত গ্রাম রয়েছে, তাই তো 0.001 into 98, হ্যাঁ এত গ্রাম H2SO4 রয়েছে। তাহলে এর তুল্যাঙ্ক ভার কত, H2SO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, ঠিক আছে। তাহলে অতএব এবার লিটার কত আছে আমি জানি, 1 লিটারে যদি 1 তুল্যাঙ্ক ভার দ্রবীভূত থাকে তাহলে তার নর্মালিটি হচ্ছে 1N। তাহলে এইটার তুল্যাঙ্ক ভার দেখব কত, তাহলে 0.098 এর তুল্যাঙ্ক ভারের সংখ্যা কত, গ্রাম তুল্যাঙ্ক রয়েছে, এর গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা সমান 0.098 ডিভাইডেড বাই 49, কারণ 1 তুল্যাঙ্ক ভার মানে তো 49 গ্রাম, তাহলে 49 ডিভাইড করে কত গ্রাম তুল্যাঙ্ক আছে সেটা পেয়ে যাব। তাহলে এটা ডিভাইডেড বাই 49 ইজ ইকুয়াল টু কত আসবে, এটা 1002, তাহলে 2 × 10⁻³ মোল।
সরি এত গ্রাম তুললাম। এবার এটা থেকে কত 500 ml জলে, তাহলে অতএব নর্মালিটির মানে দ্রবণটির মাত্রা, আচ্ছা একটু উপরে লিখি যদি কেটে যায় ভিডিওর নিচটা, ওপরটায় লিখছি। অতএব দ্রবণটির মাত্রা দেখো 2 × 10⁻³ এত গ্রাম তুল্যাঙ্ক আছে কতর মধ্যে না 500, এটাকে যদি লিটারে কনভার্ট করি বাই 1000, ঠিক আছে। তাহলে 2 × 10⁻³ × 1000 ডিভাইডেড বাই 500, তাহলে এটাতে কেটে যাবে, তাহলে 2/500, 2 ডিভাইডেড বাই 500 is equal to 4 × 10⁻, তাহলে 4 × 10⁻³ এত m, 0.004 m, এইটা হচ্ছে দ্রবণটার নর্মালিটি হবে। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের ভিডিওটা করলাম। এর পরের ভিডিওতে আমরা আয়তন সংক্রান্ত গণনাগুলো শিখব, সেখানে কিছু বিশেষ ধরনের অঙ্ক থাকে, সেগুলোকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সকলে ভালো থাকবে। এইটা কিন্তু ভালো করে তৈরি করবে। এখানে বেশ কিছু তোমাদের কঠিন প্রবলেম দেখানো হয়েছে, যেটা পরবর্তীকালে গুলিয়ে যেতে পারে যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করো। ঠিক আছে, শেষ করলাম এখানেই।